আসসালামু আলাইকুম। আমার প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা সামনে দিবা, তোমাদের সাথে আজকে কিছু কথাবার্তা নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা করব। আমি তোমাদের কাউসার ভাইয়া। তোমাদের সবাইকে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারে স্বাগত জানাচ্ছি। তোমাদের বাংলা ব্যাকরণের যে অংশটা আছে সেখানে সমাস যার পরও নাই সবার জন্য একটা আতঙ্কের নাম। এটা আমরা প্রত্যেকেই জানি, ব্যাকরণের যতগুলো কঠিন টপিক আছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সমাসটাকে উপরের দিকে রাখে। তো সমাসের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে, এক একটা সমাসের ধরন এক এক রকম, এক একটা একটু কঠিন, কোনোটা আবার একটু সহজ। তার মধ্যে একটা কঠিন অংশ নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কর্মধারয় সমাসের একটা অংশ, যে ভাগটা আছে উপমান এবং উপমিত কর্মধারয়। এটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো। তাহলে আসো, দেরি না করে আমরা শুরু করে দেই। উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে যে জিনিসটা খুব কমন, সেটা হচ্ছে দুটোর মধ্যেই তুলনা করা হয়। দুটোর মধ্যে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে তুলনা বা কম্পারিজন। তা এখন তুলনার বিষয়টা যদি আমরা বুঝতে পারি কিভাবে কার সাথে কাকে তুলনা করা হলো, কেন তুলনা করা হলো, তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আর তোমাদের সাধারণত সমাসে যেটা করতে হয়, তোমাদেরকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হয়, অর্থাৎ তোমাকে সমাসের নামও লিখতে হবে, তোমাকে আবার ওই সমাসটার ব্যাস বাক্যও নির্ণয় করতে হবে। এর মানে তোমার কাজ হচ্ছে দুটো। এক, তুমি যেটা করবা, তুমি হচ্ছে সমাস নির্ণয় করবা। আর দুই, তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে। এখন মজার ব্যাপার হলো, তুমি যদি প্রথম কাজটা খুব ভালো মতো করতে পারো, অর্থাৎ তুমি যদি সমাসটা নির্ণয় করতে পারো এটা কোন সমাস, তাহলে ওই সমাসের ফর্মুলা অনুযায়ী তুমি ব্যাস বাক্যটা নির্ণয় করতে পারবা। এজন্য প্রথমত তোমাকে জানতে হবে এটা কোন সমাস। তুমি যদি সমাস চিনো, তাহলে ব্যাস বাক্যে খুব সহজেই তুমি যেতে পারবা। এখন আসো, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। সেটাকে আবার মোটা দাগে চারটা ভাগে ভাগও করা যায়। তো সেই জায়গার মধ্যে উপমান আর উপমিত ম্যাক্সিমাম সময় আমরা গুলায় ফেলি। খুব কমন প্রবলেম এটা আমাদের সবার। তো উপমান এবং উপমিতর মধ্যে এই পার্থক্যটা যদি তুমি ধরতে পারো, তাহলে আর কোনো প্রবলেম নাই। একটু খেয়াল করে দেখো ভাইয়া কি লিখছি এখানে। বলছি উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় উভয় সমাসেই কি প্রকাশ করা হয়? উভয় সমাসেই তুলনা প্রকাশ করা হয়। দুইটা সমাসের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তুলনা, কম্পারিজন। এটা আগে বুঝো। তুলনা মানে কি? যেমন আমরা যখন কোনো মানুষকে দেখি, সে যদি খুব ফর্সা হয়, অথবা সে যদি খুব কালো হয়, অথবা সে যদি খুব লম্বা হয়, আমরা অনেক সময় মজা করে বলি, দেখছো তার জিরাফের মতো গলা, খুব লম্বা যদি হয়। অথবা কারো চুল যদি খুব কালো হয়, তাকে আমরা বলি তার হচ্ছে মেঘ কালো চুল, কারণ মেঘও কালো। সবসময়ের মেঘ না, যখন ঝড় আসে তখনকার মেঘের কথা বলছি আর কি। মেঘও কালো, তার চুলও কালো। অথবা কেউ যদি খুব ফর্সা হয়, তখন আমরা বলি, দেখছো সেরকম বরফের মতো সাদা তার চেহারাটা। তাহলে কখনো সাদাটা বরফের সাথে, কখনো লম্বা গলাটা জিরাফের সাথে, কখনো কালোটা আবার আকাশের মেঘের সাথে, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে কম্পেয়ার করি, এই কম্পারিজনে যাই আমরা। তো এখন দেখো, উপমান কর্মধারয় সমাসে সেই তুলনাটা সবসময় সত্য হবে, এই জিনিসটা বুঝো। আর উপমিত কর্মধারয় সমাসে সেই তুলনাটা সবসময় মিথ্যা হবে বা কাল্পনিক হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো কোনটা সত্য কোনটা মিথ্যা কিরকম? দেখো, পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে, সমস্ত পদ পরীক্ষায় তোমাকে দিয়ে দিবে। তোমার প্রশ্নপত্রে সমস্ত পদ দিয়ে দিবে, তোমাকে দুটো কাজ করতে হবে, আগেই বলেছি, তোমাকে সমাস নির্ণয় করতে হবে আর তার ব্যাস বাক্য লিখতে হবে। এখন আসো, এখানে যেরকম কাজল কালো থেকে শুরু করে কথামৃত পর্যন্ত অনেকগুলো সমস্ত পদ দেখতে পাচ্ছ, এগুলো তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এখন সমস্ত পদের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা পরপদ। এখানে কাজল এটা হচ্ছে পূর্বপদ, কালোটা পরপদ। ঠিক এখানে বাহু এটা হচ্ছে পূর্বপদ, লতাটা পরপদ। তো পূর্বপদ পরপদ মিলেই হচ্ছে সমস্ত পদ, তাই না? এখন সমস্ত পদে কখন উপমান হয় কখন উপমিত হয়, সেটা হচ্ছে কথা। একটু খেয়াল করে দেখো, মান মানে হচ্ছে সম্মান, স্ট্যান্ডার্ড। তাহলে তুমি এখান থেকে ধরতে পারো মান মানে কথাটা হচ্ছে সত্য, মানসম্মত। আচ্ছা, উপমিত আমরা প্রত্যেকে এটার সাথে রিলেট করতে পারবো, উপমিত মানে হচ্ছে মিথ্যা। তাই তো? তোমাদেরকে ক্লাসে যখন আমরা কথাবার্তাগুলো বলি, এগুলো সুন্দর করে ধরায় দিই, এখানেও দেখো। তাহলে উপমিত মানে হচ্ছে মিথ্যা, তাহলে আমরা মিত থেকে বুঝবো মিথ্যা, মান থেকে বুঝবো সত্য। অর্থাৎ সমস্ত পদ দ্বারা তুমি যদি কোনো সত্য কথা বুঝো, সেটা উপমান কর্মধারয়। আর সমস্ত পদ দিয়ে তুমি যদি কোনো মিথ্যা বা কাল্পনিক কথা বুঝো, তখন সেটা উপমিত কর্মধারয়। ভুলে যেও না, দুটোতেই কিন্তু তুলনা। একটা তুলনা সত্য হবে, আর একটা তুলনা মিথ্যা হবে অথবা কাল্পনিক হবে। আসো তোমাকে দেখাই দিচ্ছি। কাজল কালো, একটু খেয়াল করে দেখো তো, কাজল দেখতে কেমন হয়? কালো হয়। তো কাজলকে আমি কালো বলছি, কথা তো সত্যই বলছি। আর সত্য হলে সেটা অবশ্যই প্রমাণ হবে। কিন্তু বাহু লতা, বাহু মানে আমাদের পুরো হাতটা আর কি, কনুই থেকে নিচ পর্যন্ত গেলে
সেটা হচ্ছে হাত, আর একদম যদি উপর থেকে ধরো সেটা হচ্ছে বাহু। তো মানুষের বাহু আর লতা দুটোকে এক জিনিস হলো। বাহু তো বাহুর মতো, লতা তো লতার মতো, একটু কল্পনা করো তো কচুর লতা। তো কচুর লতার সাথে যদি মানুষের বাহুর কম্পেয়ার কেউ করে, সালমান খান কিংবা ঋত্বিক রোশন তারা তো ডিপ্রেশনে চলে যাবে, তাই না? তাদের পেশিবহুল শরীর, তুমি যদি সেটাকে লতা বলো তাহলে তো হবে না। এবং মজার ব্যাপার কি জানো, উপমিত কর্মধারয় সমাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই একটু কেমন যেন মেয়েলি টাইপের সেন্স তোমাকে দিবে, অর্থাৎ মেয়েদেরকে কি বলে খুশি করার জন্য, মেয়েদের সৌন্দর্য বর্ণনা করার জন্য উপমিত কর্মধারয় সমাসগুলো আমরা ব্যবহার করি নর্মালি। দেখো, বাহুলতা থেকে শুরু করে এখানে ফুলকুমারী পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা আমরা ব্যবহার করি। কিভাবে করি তোমাকে দেখাচ্ছি। এরপরে দেখো, রক্ত লাল, আমি রক্তকে লাল বলছি, আমার তুলনা সত্য, আমার তুলনা বাস্তব, সুতরাং এটা উপমান। অরুণ মানে সকালবেলার সূর্য, তো সকালের সূর্য নব সূর্যকে বলা হয় অরুণ। আর রাঙা শব্দের অর্থ লাল, তো নব সূর্য কেমন হয়? নব সূর্য তো লাল হয়। আর অরুণকে আমি রাঙা বলছি, কথা সত্য বলছি, সত্য মানে এটা অবশ্যই উপমান। কিন্তু এখানে দেখো তো, কর কমল, ভাইয়া কর শব্দের অর্থ হইলো হাত, মনে থাকবে। আমরা যে করি বলি না, করি, এই করি মানে হচ্ছে হাতি, কথা বুঝতে পারছো? যদিও এই শব্দটা একটা রূঢ়ি শব্দ, জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ একরকম না। কারণ করি শব্দের অর্থ যার হাত আছে প্রত্যেকেই হাতি, কিন্তু আমরা হাতি বললে একটা পশুকে বুঝি। তোমরা পরে আসছো যে সকল শব্দের জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না, তাকালে ওই শব্দগুলোকে রূঢ়ি শব্দ বলে। যেমন সংবাদ, এই অর্থে আমরা একসময় কি বুঝতাম? আমরা বুঝতাম হচ্ছে তোমার সন্দেশ। আর এখন আমরা সন্দেশ অর্থে কি বুঝি? আমরা হচ্ছে মিষ্টি বুঝি। এই টাইপের শব্দ যেগুলো তার জন্মগত অর্থ না বোঝায়, এখন ভিন্ন কোনো অর্থ বোঝায়, সেগুলোকে কি বলা হয়? রূঢ়ি শব্দ বলা হয়। আমরা আবার দেখো করতালি বলি না, করতালি, তাহলে কর মানে হাত, তার দিয়ে যদি তুমি তালি দাও তখন হবে করতালি, কথা বুঝতে পারছো? যা হোক, তো এখন কর কমলের দিকে তাকাও। তো কর যদি কমল হয়ে যায়, অর্থাৎ হাত যদি কমল হয় বা পদ্মফুল হয়, তাহলে কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। ঠিক অধর যদি পল্লব হয়, অধর শব্দের অর্থ হচ্ছে ঠোঁট, অধর মানে হচ্ছে ঠোঁট। তো মানুষের ঠোঁট আর গাছের পাতা, পল্লব শব্দের অর্থ পাতা, দুটোকে এক জিনিস হলো? দুটোকে মিললো? মিললো না, মিথ্যা হয়ে গেল। নয়ন, সেটা কি পদ্মফুল? কখনোই না। যদিও আমরা ওই যে বললাম মেইলি সেন্স আছে, মেয়েদের সৌন্দর্য বর্ণনা করার জন্য কবি সাহিত্যিক এগুলো ব্যবহার করেছেন, মেয়েরা খুশি হয় তাই। তো নয়ন তো পদ্মফুল না, মিথ্যা কথা এটা। চরণ কমল, চরণ শব্দের অর্থ হচ্ছে পা, ঠ্যাং। তো মানুষের পা আর পদ্মফুল দুটোকে এক জিনিস? কখনোই না, মিথ্যা কথা। কিন্তু এখানে দেখো, কুসুম কোমল, কুসুম মানে হচ্ছে ফুল। তো পৃথিবীর যত ফুল আছে সমস্ত ফুলই তো কোমল। তুমি যদি কুসুম অর্থে ডিমের কুসুমকেও কল্পনা করো, সেটাও তো কোমল। নাকি ডিমের কুসুম এমন শক্ত যেটা হাতুড়ি দিয়ে ভাঙতে হয়? না, ডিমের কুসুমও নরম। আমরা স্বাভাবিক সেন্সে ফ্লাওয়ার বা ফুল বলতে যেটা বুঝি সেটাও তো নরম বা কোমল। তারপরে দেখো তুষার শুভ্র, তুষার মানে হচ্ছে বরফ। তো বরফকে আমি বলেছি শুভ্র বা সাদা, তো বরফ তো সাদাই হয়, 100 ভাগ সত্য কথা। ধনুক বাঁকা, আমি ধনুককে বাঁকা বলছি, কথা সত্য। তো কথা সত্য হলে সেটা অবশ্যই উপমান। কিন্তু এখানে দেখো ফুল কুমারী, আচ্ছা, কোন কুমারী কি ফুলের মতো? কুমারী কি গাছে ধরে নাকি? কুমারী তো মানুষ, ফুল তো ফুল বাগানে থাকে। কুমারী তো ব্যাকরণ পড়ে, ফুল তো ব্যাকরণ পড়ে না। কুমারী তো উদ্ভাসের ছাত্রী হয়, ফুল তো উদ্ভাসের ছাত্রী হয় না। সুতরাং মিলল না, ফুল আর কুমার একই জিনিস নয়। কিন্তু দেখো নিম তেতু, আমি নিমকে তেতুই বলছি, নিম তো তেতুই হয়, নিম করলা এগুলো খুব তেতা হয়, তাই না? তো নিম তেতু, অবশ্যই সেটা সত্য কথা এবং সেটা উপমান কর্মধারয়। প্রস্তর কঠিন, ভাইয়া প্রস্তর শব্দের অর্থ হচ্ছে পাথর। তো পাথর তো পৃথিবীতে সব থেকে কঠিনতম বস্তুগুলোর একটা, তাই না? আমি প্রস্তর বা পাথরকে কঠিন বলছি, কথা সত্য বলছি। আর সত্য বললে সেটা অবশ্যই উপমান কর্মধারয় হবে। কিন্তু এখানে দেখো বজ্র কণ্ঠ, বজ্র মানে হচ্ছে আকাশের বজ্র, আমরা অনেক আঞ্চলিক ভাষায় এটাকে ঠাড়া বলি, তাই তো? তো বজ্র কণ্ঠ, আমি বজ্রকে কণ্ঠ বলছি বা কণ্ঠকে বজ্র বলছি, যাই বলি না কেন, কথাটা সত্য নয়, কথাটা মিথ্যা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যদি এটা বজ্র কণ্ঠ না হয়ে বজ্র কঠোর হয়, এবার একটু খেয়াল করো, আমি বজ্রকে যদি কঠোর বলি, কথা সত্যই বলি, বজ্র কঠোর হইলে সেটা অপমান হয়ে যাবে। কিন্তু বজ্র কণ্ঠ হইলে, কারো দরাজ কণ্ঠকে যদি বজ্রের সাথে কম্পেয়ার করা হয় হয়, কিন্তু বাস্তবতা সেটা আমরা পাই না, তাই তো? এটা কাল্পনিক, এই জন্য বজ্র কণ্ঠটা উপমিত হবে ভাইয়া। এরপরে দুগ্ধ ধবল, ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা। তো দুধ দেখতে সাদাই হয়, কথা সত্য। কিন্তু এখানে দেখো সিংহ পুরুষ, এটা পুরুষদের কি বলে গুণ বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়, শক্তিশালী পুরুষদেরকে সিংহ পুরুষ বলা হয়। কিন্তু পুরুষ তো আর সিংহ না, পুরুষের তো আর লেজ নাই, তাই না?
পুরুষ তার বনে থাকে না। তাহলে সিংহ পুরুষ আমরা বলি হয়তো বা কাল্পনিক ভাবে, কিন্তু পুরুষ আসলে সিংহ নয়, কিংবা সিংহরও পুরুষ নয়, কথাটা মিথ্যা। তাই এটা উপমিত কর্মধার হয়। এখানে দেখো মিশ কালো, এই মিশ শব্দটা আসছে মিশি থেকে। ব্যাসবাক্যটা হলো মিশির ন্যায় কালো। তো মিশি শব্দের অর্থ হচ্ছে পোড়ানো তামাক। একটু ভালো মতো খেয়াল করো, মিশি মানে হচ্ছে পোড়ানো তামাক। তো পোড়ানো তামাক সবসময় কেমন হয়? কালো হয়। তো মিশ যদি পোড়ানো তামাক হয় সে তো কালোই হয়। আর যে কোনো জিনিসই পোড়াইলে কার্বনের কারণে সেটা কালো হয়ে যায়। তো মিশ কালো, অবশ্যই সেটা উপমান কর্ম ধরে। আমি মিশিকে কালো বলছি, সত্য বলছি। এরপরে কথা অমৃতের ন্যায়, কথা অমৃত। তো অমৃত মানে হচ্ছে মিষ্টান্ন বা মধু, এই জাতীয় বিষয়। তো যেটা কথা, সেটা তো মধু না। আমরা হয়তো বা মিষ্টি কথাকে বলি বোঝানোর জন্য, কোনো সুন্দরী মেয়েকে হয়তো ফুলকুমারী বলি, কোনো শক্তিশালী ছেলেকে হয়তো সিংহ পুরুষ বলি, তাই না? কোনো স্লিম মেয়েদের হাত বোঝানোর জন্য হয়তো বা বাহুলতা বলি, কিন্তু কথাগুলো সত্য নয়, কথাগুলো মিথ্যা বা কাল্পনিক। কথা বুঝতে পেরেছো? সুতরাং কথা কি নয়? অমৃত নয়, এটা মিথ্যা। তাহলে আমরা আজকে থেকে জানবো, যদি কথা সত্য হয় সেটা উপমান, আর যদি কথা মিথ্যা হয় সেটা হচ্ছে উপমিত। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ব্যাসবাক্যটা কিভাবে করব? আসো, আসো তোমাদেরকে ব্যাসবাক্য করার সিস্টেমটা ভাইয়া দেখাই দিচ্ছি খুব সংক্ষেপে, শর্টকাটে। একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটায়। দেখো, ব্যাসবাক্য মানে কি? তুমি সমস্ত বোধের ভিতরে যে কথাটা পাইছো, যে সেন্সটা তুমি পাও, যে অর্থটা তুমি পাও, সেটাকে বিস্তারিত লিখলে সেটা কি হয়ে যাবে? ব্যাসবাক্য হয়ে যাবে। এখানে বলছি উপমান এবং উপমিত কর্মধারয় সমাসেই দুটার মধ্যে ব্যাসবাক্যে ন্যায় বা মত শব্দটা ব্যবহার করা হয়। তবে উপমানের বেলায় ব্যাসবাক্যের মাঝে থাকে ওই ন্যায় শব্দটা, আর উপমিতের বেলায় শেষে বসে। জিনিসটা একটু লিখে দিলে তোমার জন্য পরিষ্কার হবে। একটু খেয়াল করো, আমরা উপমিতটা আগে শিখবো, এখানে বলছি শেষে আসে। আচ্ছা, একটু দেখো তো, আমরা যখন ফুলকুমারী বলি, আমরা ফুলটাকে কুমারী বলি নাকি কুমারীটাকে ফুল বলি? অর্থাৎ আমরা কম্পেয়ার করার সময় ফুলকে কুমারীর সাথে কম্পেয়ার করি না, কুমারীটাকে ফুলের সাথে কম্পেয়ার করি। কুমারীর সৌন্দর্য, কুমারীর পবিত্রতা, এটাকে আমরা ফুলের সাথে কম্পেয়ার করি। তাহলে তুমি বোঝাতে চাচ্ছ কুমারীটা ফুলের মতো, তাই না? সুতরাং এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে হবে কুমারী ফুলের ন্যায়। এই যে ন্যায় শেষে চলে গেল। অথবা তুমি যদি মনে করো সিংহ পুরুষ বুঝাইতে চাও কাউকে, সিংহ পুরুষ, সেক্ষেত্রে সিংহটাকে পুরুষের মতো নাকি পুরুষটাকে সিংহের মতো? অবশ্যই পুরুষটাকে সিংহের মতো। তাহলে তুমি এই কথাটাকে ভেঙে লেখো, তাহলে কি হয়ে যাবে দেখো তো? ভাঙলে হবে পুরুষ সিংহের ন্যায়। আবার ধরো তুমি চন্দ্রমুখ। এখন চন্দ্রমুখ যখন আমরা বলি, মুখটাকে চাঁদের মতো বুঝাইতে চাই নাকি চাঁদটাকে মুখের মতো বোঝাতে চাই? অবশ্যই কারো সুন্দর মুখ হইলে সেটাকে আমরা চাঁদের মতো বোঝাতে চাই, তাই না? সুতরাং এটাকে ভাঙলে কি হবে দেখো তো? সেটাকে ভাঙলে হবে মুখ চন্দ্রের ন্যায়। হয়ে গেল। এই যে দেখো, ন্যায়টা শেষে চলে আসতেছে, ন্যায়টা শেষে চলে আসতেছে। তাহলে উপমিতের বেলায় ন্যায়টাকে শেষে নিয়ে আসবো। আর কম্পেয়ার করার সময় কাকে কার সাথে তুলনা করছি সেটা বুঝলেই হয়ে যাবে, এবং এটা তোমরা প্রত্যেকেই বুঝবা, তাই না? বাহুকে লতার সাথে নাকি লতাকে বাহুর সাথে? অবশ্যই বাহুকে লতার সাথে। সুতরাং সেটাকে ভেঙে লিখলে কি হয়ে যাবে? ব্যাস বাক্য হয়ে যাবে। এখন আসো, উপমানের ক্ষেত্রে সেটা কিরকম হবে, খুব সহজ। একটু দেখো, আমরা বললাম কাজল কালো, তাহলে এখন তুমি খালি মাঝখানে না এটা বসাই দিবা, তাহলেই মামলা ডিসমিস। অর্থাৎ তুমি বলবে কাজলের ন্যায় কালো। ন্যায় মাঝখানে চলে আসছে, কারো চুল কালো, কেমন কালো? কাজলের মতো কালো। তো কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো, দুভাবেই বলতে পারো, কোনো অসুবিধা নাই। কথা বুঝে গেছে? অথবা তুমি মনে করে বললে যে অরুণ রাঙা, অরুণ রাঙা, যে অরুণ রাঙা ভোর। তাহলে এই কথাটাকে তুমি যদি ভাঙো তাহলে কি হবে? ওই আগের মতোই, অরুণের ন্যায় রাঙা। সুতরাং উপমানের বেলায় দেখো খুব সহজে ন্যায়টা মাঝখানে ঢুকে পড়বে, আর উপমিতের বেলায় ন্যায়টা অটো শেষে চলে যাবে। তোমাকে খালি বুঝতে হবে তোমার সমস্ত পদের সেন্সটা কি, এখানে আসলে আমরা কি বুঝাইছি সেটাকে ভাঙলে তুমি ব্যাস বাক্য পেয়ে যাবা। আশা করি এই জায়গাগুলোকে বুঝতে পারছো। তো তোমাদের জন্য আমাদের সব সময়কার মেসেজ, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে, এটা মাথায় রেখো। বুঝে শুনে পড়ো। তোমাদের থেকে কাউসার ভাই বিদায় নিচ্ছি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কোন কোন টপিক, কোথায় কোথায় কনফিউশন ফিল করো, সেগুলো আমাদেরকে জানিও, কমেন্ট বক্সে মতামত দিও। আর আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।